আজকের এই ভিডিওতে তড়িৎ ক্ষেত্রের দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য এবং দ্বিমেরুর স্থিতিশক্তি। তড়িৎ ক্ষেত্রের দ্বিমেরুকে বিক্ষিপ্ত তার মানে বাইরে থেকে কোনো একটা বল প্রয়োগ করে দ্বিমেরুকে কি করা হচ্ছে, বিক্ষিপ্ত করা হচ্ছে। বা বিক্ষিপ্ত মানে হচ্ছে তার সাম্যাবস্থা থেকে তাকে সরানো হচ্ছে। তাহলে আমরা যদি তড়িৎ ক্ষেত্রের চ্যাপ্টারের দিকে একটু যাই, পেছন দিকে যাই, তাহলে লক্ষ্য করব যে এরকম একটা ডায়াগ্রাম ছিল যে একটা প্লাস প্লেট নেওয়া হয়েছে, একটা মাইনাস প্লেট নেওয়া হয়েছে। তড়িৎ ক্ষেত্র তাহলে প্লাসের থেকে মাইনাসের দিকে কাজ করছে। একটা দ্বিমেরুকে যদি এখানে এইভাবে রাখা যায়, এটা মাইনাসটা ধরলাম, এটা প্লাসটা ধরলাম, তাহলে মাইনাস আর প্লাসের মধ্যে একটা আকর্ষণ হবে, প্লাস আর মাইনাসের মধ্যে আকর্ষণ হবে। তাহলে দ্বিমেরুটা এরকম করে যদি রাখা থাকে তাহলে কি হবে, একটা টর্ক কোন দিকে কাজ করবে, আস্তে 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 দ্বিমেরুটাকে তড়িৎ ক্ষেত্রের যে বলরেখা বা ই এর যে লাইন, তড়িৎ ক্ষেত্রের যে লাইন, সেই লাইন অনুযায়ী নিজেকে সেটাকে অ্যালাইন করে নেবে, নিজেকে সেটাকে অবস্থান করবে। তাহলে প্রথমে এই নিয়েছি, তড়িৎ ক্ষেত্রের যে বলটা, তড়িৎ ক্ষেত্রের বলটা কি করছে, ওকে এই দিকে ঠেলছে আর এই দিকে ঠেলছে। তাহলে এই ঠেললে কিরকম হবে, আস্তে আস্তে এটা স্ট্রেট হয়ে যাবে। তাহলে এই যে স্ট্রেট অবস্থাটা পেলাম, এটাকে বলতে পারি ওর সাম্যাবস্থা। বইতে হয়তো ডায়াগ্রামটা একটু অন্যরকম ছিল, বইতে ছিল হয়তো আমার প্লেট দুটো ওপরে নিচে ছিল, প্লাস প্লেট ওপর দিকে, মাইনাস প্লেট নিচের দিকে, দ্বিমেরুটা এরকম করে রাখা ছিল, মাইনাস প্লাস, মাইনাসটা ওপরে ছিল, প্লাসটা ওপরে না। তার মানে বলরেখাগুলো কোন দিকে যাচ্ছিল, নিচ থেকে ওপর দিকে। তাহলে এই বলটা কোন দিকে যাবে, ওপর দিকে, এইদিকে বলটা এইদিকে। এই বলটা কত ছিল, কিউ ইন্টু ই। যদি এটা ই হয়ে থাকে, চার্জ কিউ হলে বল কত, কিউ ইন্টু ই। এটা প্লাস কিউ, এটা এটা ঠিক মানে ঠিক উল্টো দিকে, এটা মাইনাস কিউ। তাহলে কি হবে, একটা রাখলে কিরকম হবে, এরকম এরকম রাখলে কিরকম, এই একটা বল কাজ করছে, এর নিচের দিকে একটা বল কাজ করছে, আস্তে 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 কি হচ্ছিল, এটা ঘুরে এই জায়গায় চলে আসছিল। তাহলে এটা হচ্ছে তার সাম্যাবস্থান। এখানে যেরকম এটা সাম্যাবস্থান, প্লেট দুটো সাইডে রাখলে, প্লেট দুটো ওপর নিচে রাখলে সাম্যাবস্থান এরকম। মূল কথা হচ্ছে এই যে বিক্ষিপ্ত শব্দটা আমরা ব্যবহার করেছি বা বইতে ব্যবহার করা রয়েছে, যেটা বিক্ষিপ্ত, কোথা থেকে বিক্ষিপ্ত, এই সাম্যাবস্থান থেকে বিক্ষিপ্ত করার চেষ্টা করছি। তাহলে যে পার্টটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছি সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র ওকে বিক্ষিপ্ত করে সাম্যাবস্থায় ফিরিয়ে নিয়ে আসছে। কিন্তু এখানে যেটা করব সেটা হচ্ছে আমি একটা বাহ্যিক বল প্রয়োগ করে ওকে এই সাম্যাবস্থান থেকে সরিয়ে দেব। তার মানে কি, যদি আমরা দ্বিতীয় ডায়াগ্রামটা নিই তাহলে সাম্যাবস্থানটা কিরকম, এইটা দিয়ে আমরা এবার স্টার্ট করব। যে কি অবস্থায় আছে, সাম্যাবস্থানে আছে, নেগেটিভ প্লেট ওপরে, পজিটিভ প্লেট নিচে। তাহলে বলরেখাগুলো কিরকম যাবে, ই এর বলরেখা নিচ থেকে ওপর দিকে যাবে। এই অবস্থায় কোনো বল কাজ করছে না, বল কাজ করছে কিউই ওপর দিকে, কিউই নিচের দিকে। তার মানে বল দুটো একে অপরকে ব্যালেন্স করে দিচ্ছে, সেই কারণে নির্দিষ্ট কোনো বল কাজ করছে না এর উপরে, নেট ফোর্স 0। কিন্তু যদি আমি এটাকে একটা বল প্রয়োগ করে ঘোরানোর চেষ্টা করি, কিরকম করলাম, আমি আস্তে করে দ্বিমেরুটাকে এই পজিশনে নিয়ে আসবো, কিরকম, বাহ্যিক বল প্রয়োগ করে। তাহলে প্রথম যেটা পয়েন্ট লিখতে হবে সেটা হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ক ডান। মানে বাংলায় লিখলে কি লিখতাম, যে বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে, বাহ্যিক বল প্রয়োগ, এটা হচ্ছে ফার্স্ট নেসেসিটি, দরকার। তাহলে দ্বিমেরুটা এখন কোথায় আছে, এরকম জায়গায় আছে। কতটা কোণ সরলো, ধরে নিলাম ডি থিটা। তাহলে যে ছোট কাজটা করলাম সেটাকে বলছি ডিডাব্লিউ। তাহলে ডিডাব্লিউটা যদি আমার কাজ হয়, তাহলে এখানে প্রথমে দেখতে হবে আমার টর্কটা কত। টর্কটা না বের করে আমি ডিডাব্লিউটা বের করতে পারবো না। কেন, আমার ডিডাব্লিউ মানে হচ্ছে, আমরা এমনি পড়ে এসছি কি, এমনি সিস্টেমে পড়ে এসছি বল ইন্টু সরণ। আর যখন আমরা ক্লাস 11-এ ওটা ওই ঘূর্ণন যে সিস্টেম, ঘূর্ণন সিস্টেমে যখন আমরা পড়ি তখন পড়েছি টর্ক ইন্টু কোণ। তাহলে এখানে টর্ক কত, টাও ইন্টু ডি থিটা, কোণ কত সরেছে এখানে, ডি থিটা। তাহলে টাও ইন্টু ডি থিটা। কিন্তু এই টাওটা কিন্তু এই টাওটা নয়, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে যে টাওটা প্রয়োগ করছিল সেই টাও। কিন্তু এখানে হচ্ছে আমি বাহ্যিক বাইরের জিনিস সে প্রয়োগ করছে একটা বল। তাহলে এই টাওটার নিচে দেখবি বইতেও ছোট করে ইএক্সটি লেখা আছে, তার মানে এক্সটার্নাল টর্ক। এই যে আমি লিখেছিলাম এখানে এক্সটার্নাল টর্ক। তাহলে বাইরে থেকে একটা বল বা বাইরে থেকে একটা টর্ক প্রয়োগ করে ওকে সাম্যাবস্থা থেকে ঘুরিয়ে আবার এই জায়গায় নিয়ে আসছি। তাহলে আমাকে নিশ্চয়ই কাজ করতে হবে এবার কার বিরুদ্ধে, তড়িৎ ক্ষেত্রের বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে ওটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য। তাহলে এই দাঁড়ালো আমার হচ্ছে কার্যের স্টেটমেন্ট। এবারে প্রথমে জানতে হবে টি এক্সটার্নালটা কত, টাও এক্সটার্নাল। আচ্ছা, টাও এক্সটার্নাল মানটা কিন্তু পরিবর্তন হবে না, আগে যা ছিল তাই আছে। তার কারণ হচ্ছে তড়িৎ ক্ষেত্র যে বল দিয়ে ওকে বা যে টর্ক দিয়ে ওকে সাম্যাবস্থায় নিয়ে যাচ্ছিল,
আমাকেও তাহলে সাম্যাবস্থা থেকে সরাতে গেলে সেই একই পরিমাণ টর্ক প্রয়োগ করতে হবে। সেটা ছিল আমার কত, পি ক্রস ই ছিল, ভেক্টোরিয়ালি ফর্ম ছিল পি ক্রস ই, যেটা আমরা টাওয়ের এমনি সাধারণভাবে শুধু মান যদি লিখি তাহলে কি দাঁড়ায়, টাউ ইজ ইকুয়াল টু পি সাইন থিটা। তাহলে এইটাও কি লিখবো তাহলে, এক্সটার্নাল। আমাকেও তাহলে ওই একই পরিমাণ টর্ক ব্যবহার করতে হচ্ছে সাম্যাবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য। তাহলে ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লিখবো, পিই সাইন থিটা ইন্টু ডি থিটা। তাহলে এইটা দাঁড়ালো আমার রাশিমালা কার না, ক্ষুদ্র অ্যামাউন্ট অফ কাজ যেটা করেছি, কেন, যে এর পজিশনটাকে ডি থিটা অ্যাঙ্গেল আমি সরিয়ে দিয়েছি এইদিকে। এবার তাহলে একটা স্টেটমেন্ট ধরতে হবে আমাদের, যে টোটাল কাজ তাহলে কতটা হচ্ছে, যে থিটা কোণে সরাতে গেলে আমি ধরেছিলাম ডি থিটা কোণ। এবার থিটা কোণে সরাতে কৃতকার্য সাধারণ একটা কোণ আমাকে দিয়ে দেবে, 60 ডিগ্রি সরাতে বা 30 ডিগ্রি সরাতে কত কাজ করতে হবে, যা সেটা কি করবো, ডাব্লিউ মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লিউ, তাহলে এদিকটাও ইন্টিগ্রেট করতে হবে, পিই সাইন থিটা ডি থিটা, পিই সাইন থিটা ডি থিটা। এবার কোণটা কোথা থেকে কত নেবো, নিশ্চয়ই সাইন থিটাটা আমার নিতে হবে হচ্ছে 0 থেকে থিটা। 0 মানে কোনটা, সাম্যাবস্থা, এখানে ছিল হচ্ছে 0 ডিগ্রি, আস্তে 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 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করতে করতে আমি সরছি, 30 ডিগ্রি 60 ডিগ্রি এরকম করে করে সরছি। তাহলে যা কোণ দিয়ে দেবে সেই কোণ অনুযায়ী আমাকে মানটা, ধর 0 থেকে বললে তুমি 60 ডিগ্রি কোণে নিয়ে গেছো, সেই 60 ডিগ্রি কোণে নিয়ে যেতে কত কাজ করতে হয়েছে, তাহলে 0 থেকে কত লিখবো এখানে, π/3। তাহলে এটাকে যদি আমরা সলভ করি, আমরা পিটা কনস্ট্যান্ট বের করে নিয়ে এলাম, সাইন থিটা ডি থিটা কত, 0 থেকে থিটা। আচ্ছা, পেজ চেঞ্জ করার পর যে স্টেটমেন্ট ওই পেজে লাস্ট ছিল সেটা হচ্ছে পি ইন্টু 0 টু থিটা ইন্টিগ্রেট করছি কাকে, সাইন থিটাকে। তাহলে পিই সাইন থিটা কি লিখতে পারি, মাইনাস কস থিটা 0 থেকে থিটা। তাহলে পিই প্রথম মানটা যেটা বসবে সেটা থিটাই বসবে, থিটার জায়গায় থিটাই বসলো, থিটাই হলো, আর মাইনাস কস অফ 0, তাহলে পি ইন্টু মাইনাস কস থিটা মাইনাস মাইনাস প্লাস কস 0 মানে কত, 1। তাহলে একটু সাজিয়ে গুছিয়ে লিখলে পি ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে ডাব্লিউ কত পেলাম আমরা, পি ইন্টু 1 মাইনাস কস থিটা। এটাকে একটা ব্লক করে দিতে হবে, ফর্মুলা, টোটাল কাজের ফর্মুলা। এবার থিটার মান যা হবে সেই অনুযায়ী থিটার মান রিপ্লেস করে দিলে আমরা কাজটা পেয়ে যাব। এর ক্ষেত্রে যদি আমি বলি যে স্থিতিশক্তি কত, তাহলে আমরা কি জানি, যে কার্যটা আমি করলাম দ্বিমেরুর উপরে, তাকে তার সাম্যাবস্থান থেকে থিটা কোণে সরানোর জন্য সেই কার্যটা কোথায় গেল না, দ্বিমেরুর মধ্যে সঞ্চিত হয়ে আছে স্থিতিশক্তি রূপে। তাহলে কার্যের বদলে আমি সেটাকে বিভব হিসেবে এক্সপ্রেস করতে পারি বা স্থিতিশক্তি হিসেবে এক্সপ্রেস করতে পারি। তাহলে স্থিতিশক্তি ভি ইজ ইকুয়াল টু, তাহলে সেটাও কত লিখবো, পিই ইন্টু 1 মাইনাস কস থিটা। আচ্ছা, তারপরে বিশেষ ক্ষেত্র আছে কিছু, বিশেষ ক্ষেত্র সহজ জিনিস একদম। বিশেষ ক্ষেত্রের 1 নম্বরটা যদি বলি যে এরকম ছিল, আমি ওটাকে ঘুরিয়ে কত অ্যাঙ্গেল করেছি, 90, মানে যে পজিশন ছিল সেখান থেকে কত অ্যাঙ্গেল ঘুরিয়েছি, 90। তাহলে থিটার ভ্যালু কত বেরোবে, থিটাটা কত বেরোবো, 0 থেকে 90 মানে থিটা ইজ ইকুয়াল টু 90, আমি 0 থেকে ধরেছিলাম। তাহলে ভিও লিখতে পারি, ডাব্লিউ লিখতে পারি, আমি এখানে মানে কৃতকার্যটাই লিখছি। তাহলে 90 হলে cos 90 মানে কত, 0, তাহলে দাঁড়াচ্ছে কত, পিই। আচ্ছা, এই পিটাকে কি বলতে পারি আমি, সর্বোচ্চ না সর্বনিম্ন, একটু পরে বুঝতে পারবো সেটা। এবার থিটার ভ্যালু আর কি হতে পারে, থিটার ভ্যালু বলতে পারি যে 180 ডিগ্রি। তার মানে এই ছিল, মাথাটা এইদিকে ছিল, আমি পুরো এটাকে ঘুরিয়ে এই করে দিয়েছি, তার মানে 180 ঘুরিয়ে দিয়েছি। তাহলে থিটা 180 হলে ডাব্লিউ কত হয়ে যাবে, পিই ইন্টু 1 মাইনাস কস 180। cos 180 আবার হচ্ছে -1, তাহলে মাইনাসে মাইনাসে কত, +1 হয়ে গেল 2PE। এখানে কিন্তু অনেক বেশি কাজ করতে হচ্ছে, স্বাভাবিক। 90 ডিগ্রি ঘোরাতে যদি পিই করতে হয়, আরো 90 ঘোরাতে আরো পিই করতে হয়েছে, 2PE হয়ে গেছে, সাধারণ বুদ্ধিতেই চলে আসে। আরেকটা হচ্ছে যে আমার মানটা আমি 0 থেকে থিটা ধরেছিলাম, না ধরে সাপোজ ধর বললো যে এটাকে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে নিয়ে যেতে কত কাজ করতে হয়। পরীক্ষার অঙ্কটা যদি 0 থেকে না বলে যদি বলে 30 থেকে 60 বা 40 থেকে 60, তখন আমার নিচের লিমিটটা তখন সেটাই নিতে হবে, 40 নিতে হবে বা 30 নিতে হবে, ওপরের লিমিটটা 60 নিতে হবে। সেখানে কিন্তু আমি 0 থেকে আর নিতে পারবো না। তাহলে সেই জায়গায় যদি আমি বলি যে θ1 থেকে কত ঘুরিয়েছি, 2θ2,
তাহলে তখন আমি ডাব্লিউ এর ভ্যালু কি বলবো, পিই ইন্টু কস থিটা 1 মাইনাস কস থিটা 2। তাহলে এই ফর্মুলাটাকে কি আমরা বলতে পারি যে জেনারেল ফর্মুলা একদম? কারণ হচ্ছে আমি যদি শূন্য থেকে ওটা সরাই তাহলে এখানে কত বসাতে পারি, cos 0। তাহলে cos 0 মানে 1 হয়ে যাচ্ছে, সেই 1 মাইনাস cos থিটা ফর্মুলাটা চলে আসছে। তাহলে সবকিছু মনে না রেখে পরীক্ষার অঙ্ক করার জন্য, স্পেশালি অঙ্ক করার জন্য এই ফর্মুলাটা কিন্তু একদম মুখস্থ রাখতে হবে, ঝেড়ে মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে আমার জেনারেল ফর্মুলা, কিন্তু এর মধ্যে আমি যা ইচ্ছে তাই বসাতে পারি, 0 থেকে 60 হোক, 30 থেকে 60 হোক, যা হোক। থিটা 1টা হচ্ছে প্রাথমিক কোণ, থিটা 2 হচ্ছে শেষের কোণ, যেখানে গিয়ে পৌঁছেছে। এই বিষয়ে 4 নম্বর একটা পয়েন্ট। প্রথমে ফার্স্ট কি নিচ্ছি আমরা, দ্বিমেরু সমকোণে আছে। প্রথমে নিলাম যে দ্বিমেরুটা সমকোণে। তাহলে প্রথম ইনস্ট্যান্স আমি যখন পড়াটা স্টার্ট করেছিলাম তখন এইভাবে ছিল। এখন এখানে কি বলছে, দ্বিমেরুটা প্রথমে ধরে নেবো কোথায় আছে, সমকোণে আছে, এইভাবে আছে, তড়িৎ ক্ষেত্রের সঙ্গে কিভাবে আছে, সমকোণে। সেই অবস্থান থেকে থিটা কোণে আনতে, তাহলে প্রথমে এই অবস্থান নিলাম। এবার কি বলছে, এখান থেকে থিটা কোণে আনতে, তার মানে কি এই লম্বের সঙ্গে থিটা কোণ, এই কোণটা কিন্তু থিটা কোণ না। যে কোণটা আমি এখান থেকে সরালাম সেই কোণটা থিটা কোণ কিন্তু না। থিটা কোণের পজিশনে আনতে, তার মানে এই লম্বের সঙ্গে, মানে এই যেটা তড়িৎ ক্ষেত্রের দিক ছিল তার সঙ্গে থিটা কোণে এবার আনবো। মানে কি, যে প্রথমে আমার এই ছিল আগে শুয়েছিল এরকম ভাবে, লম্বের সঙ্গে কত ছিল, 90। এবার বলছে এখানে এইটার সঙ্গে কত থাকবে এবার, থিটা। তাহলে আমি সরাচ্ছি কোন কোণটা, এই কোণটা শিফট হচ্ছে। তাহলে লিখবো হচ্ছে ভি থিটা মাইনাস ভি পাই বাই 2। তাহলে এই পজিশনটার নাম 1, এই পজিশনটা ছিল হচ্ছে আমার 2। তাহলে ভি থিটা হচ্ছে ফাইনাল পজিশন, ভি 2টা ছিল আমার ইনিশিয়াল পজিশন। তাহলে বিয়োগ করলে স্থিতিশক্তির পরিবর্তনটা পেয়ে যাব আমি। কিচ্ছু করবো না, এখানে কার্যের যেটা পি সাইন থিটা ডি থিটা পেয়েছিলাম, কার্যের ক্ষেত্রে পি সাইন থিটা ডি থিটা, সেটা পাই বাই 2 থেকে থিটা পর্যন্ত আমি ইন্টিগ্রেট করব। আবার আমি রিপিট করছি, এই থিটা কোণটা কিন্তু এই কোণটা নয়, যে কোণটা আমি ঘুরিয়েছি সেই কোণটা কিন্তু থিটা কোণ না। থিটা কোণটা হচ্ছে পজিশন কোণ। কার সঙ্গে পজিশন, এই প্রাথমিক সাম্যাবস্থানের সঙ্গে কত কোণ, থিটা কোণ। তাহলে পাই বাই 2 পজিশন থেকে থিটা পজিশন, এই যে পাই বাই 2 থেকে থিটা পজিশন। এটা সলভ করলে মোটামুটি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সাইন থিটাটা যদি মাইনাস কস থিটা হয়, কস থিটা, তাহলে পাই বাই 2 থেকে থিটা, আর পি ইন্টু মাইনাস কস থিটা, থিটার জায়গায় থিটা বসলো, আর মাইনাস মাসে প্লাস কস অফ পাই বাই 2 বসে যাবে। তাহলে সেটা দাঁড়াবে মাইনাস পি কস থিটা। তো এখন কস পাই বাই 2 মানে হচ্ছে কস 90 মানে 1, এই কস 90 মানে হচ্ছে কস পাই বাই 2 মানে হচ্ছে 0। পড়ে থাকলো এটা কি আমি এরকম লিখতে পারি, পি ডট ই, কারণ ডট প্রোডাক্ট হলে কি চলে আসে, কস থিটা ফ্যাক্টর চলে আসে। তাহলে ভি থিটা মাইনাস ভি পাই বাই 2 যেটা, সেটা ইজ ইকুয়াল টু কত হলো, মাইনাস পি ডট ই। তাহলে দ্বিমেরুর উপর কৃতকার্য যে দুটো অবস্থানের মধ্যে আলোচনা করছে তার পার্থক্যের সমান, মানে পাই বাই 2 থেকে থিটা পজিশন যেটা, সেটি হচ্ছে স্থিতিশক্তির পার্থক্যের সমান। কারণ আমরাই জানি যে কোনো একটা বস্তু যদি ওপর থেকে নিচে পড়ে তাহলে তার স্থিতিশক্তি কমে, গতিশক্তি বাড়ে। যে পরিমাণ স্থিতিশক্তি কমে সেই পরিমাণই গতিশক্তি বাড়ে। সুতরাং এই ক্ষেত্রেও ঠিক ওটা, যে পরিমাণ এখানে স্থিতিশক্তির পরিবর্তন হবে সেই পরিমাণই কার্য নিশ্চয়ই করতে হবে, বা ইলেকট্রিক ফিল্ডকে, তড়িৎ ক্ষেত্রকে করতে হবে ওকে থিটা পজিশনে, মানে 90 ডিগ্রি থেকে থিটা পজিশনে নিয়ে যেতে। তার মান হচ্ছে কত, পিই কস থিটা, সামনে একটা মাইনাস সাইন। মাইনাস সাইন কেন, যখনই আমরা ক্লাস 11-এর মহাকর্ষের কথা যদি মনে করি, যে কোনো স্থিতিশক্তির আগে একটা ঋণাত্মক চিহ্ন থাকে। কারণ কি, এটাকে বলা হয় সঞ্চিত শক্তি। যেহেতু এটা সঞ্চিত শক্তি সেই কারণে সবসময় এর আগে একটা মাইনাস সাইন দিতে হয়। আচ্ছা, দ্বিতীয় যে পার্ট সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে আহিত বস্তু স্থিতিশক্তি। আচ্ছা, এটা হচ্ছে আমি ম্যাথস লিখে রাখছি এখানে, তার কারণ হচ্ছে পরীক্ষায় কোশ্চেন বা অঙ্ক আসে এটা থেকে খুব বেশি মাত্রায়। আমি শর্ট এক্সপ্লেনেশনটা দিচ্ছি, অত বড় করে বইতে যেভাবে লেখা আছে অত বড় করে জিনিসটা বুঝতে হবে না। জাস্ট একটা প্লাস প্লেট নিয়েছি এখানে, এখানে একটা মাইনাস প্লেট নিলাম। বলছি একটা যদি যে কোনো কণাকে যদি আমি ছেড়ে দিই, ধর কিউ চার্জ আছে, এটার ইলেকট্রিক ফিল্ডের মান কত বললাম, ই, অতটা দরকারও নেই, ইয়ে যদি নাও লেখা যায় কোনো অসুবিধা নেই। ধরতে হবে যে এই কিউ আধানটা হচ্ছে প্লাস আধান।
তাহলে এই প্লেটটা কি চার্জ করা আছে, প্লাস চার্জ করা আছে, প্লাসে প্লাসে কি হবে, তাহলে এইটা এদিকে যাওয়া আরম্ভ করবে আর মাইনাসটাও কি সাহায্য করবে, ওকে এইদিকে টানা সাহায্য করবে। তাহলে তড়িৎ ক্ষেত্র এই আধানটাকে কোন দিকে সরাচ্ছে, বাঁ থেকে ডান দিকের দিকে। সেখানে কার্যটা কে করছে, কার্যটা করছে হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্রটা, তড়িৎ ক্ষেত্রের যে বল, সেই বল কি করছে, ওকে ঠেলে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাচ্ছে। তাহলে কি আমি বলতে পারি যে যে পরিমাণ কার্য করছে, কে করছে, আবার তড়িৎ ক্ষেত্র। তাহলে কিউ ইন্টু ভি বলতে পারি আধান ইন্টু বিভব, যেটা প্রথম দ্বিতীয় চ্যাপ্টারে ছিল, আধান ইন্টু বিভব, কিউ ইন্টু ভি। কিন্তু এই কিউ ইন্টু ভি যে কার্যটা তড়িৎ ক্ষেত্র করছে এই আধানটার উপরে, তার স্থান থেকে সরিয়ে দেওয়ার জন্য, মানে একটা বেগ উৎপন্ন করার জন্য, সেইটা কি হিসাবে রূপান্তর হবে, গতিশক্তি রূপে রূপান্তর হবে। কেন, কণাটা এদিকে আস্তে আস্তে ত্বরান্বিত হবে, বেগ বাড়বে। বল আছে মানে ত্বরণ আছে, বল থাকলে ত্বরণ থাকবে, ত্বরণ থাকলে কি হবে, বেগটা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করবে। তাহলে পরিবর্তনটা কি হবে, এর স্থিতিশক্তির পরিবর্তন হবে, স্থিতিশক্তি কমবে এবং সঙ্গে সঙ্গে গতিশক্তি বাড়তে আরম্ভ করবে। তাহলে এইটা ইজ ইকুয়াল টু কি আমি লিখতে পারি হাফ এম ভি2 স্কোয়ার মাইনাস হাফ এম ভি1 স্কোয়ার। স্থিতিশক্তি প্রথমে কত ছিল, হাফ এম ভি1 স্কোয়ার, তারপরে স্থিতিশক্তি কোথায় গেছে, হাফ এম ভি2 স্কোয়ার। যদি বলা হয় বস্তুটা স্থির অবস্থা থেকে শুরু করেছে যাত্রাটা, তাহলে ভি1টা কত বসিয়ে দেবো, 0 বসিয়ে দেবো। যে বেগে পৌঁছেছে সেটা হচ্ছে ভি2, তাহলে এখানে ভি2র মধ্যে সেই মানটা বসিয়ে দেবো, 4 হোক 6 হোক 10 হোক যা দেবে। আর যদি বলেন না, মানে বস্তুটা চলাফেরা করছিল, তার বেগ ছিল 2, এখন হয়ে গেছে 10, তাহলে এখানে বসাবো 2, এখানে বসাবো 10। আমার দরকার হচ্ছে চেঞ্জটা বের করা। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো, কিউ ভি ইজ ইকুয়াল টু হাফ এম ইন্টু ভি2 স্কোয়ার মাইনাস ভি1 স্কোয়ার। হাফ এমটাকে কমন নিলাম ওখান থেকে। এবার কণাটি স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে। এবার কি বলছে, ইফ ভি1 ইজ ইকুয়াল টু 0, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি কত, 0। তাহলে কিউ ইন্টু ভি ইজ ইকুয়াল টু হাফ এম ভি2 স্কোয়ার। এই ভি গুলোকে একটু ছোট ভি করে দিলে ভালো হয়, মানে দুটো ভি, ভোল্টেজের ভি আর ওর ভিটা মিলে যেতে পারে। তাহলে এটা দাঁড়ানো হচ্ছে প্রথমে কি ছিল, ফার্স্ট স্টেজে কণাটা স্থির ছিল, তাহলে এইটা আসলো। এবার এখান থেকে ভি2 এর ভ্যালুটা বের করতে হবে আমাকে, 2 কিউ ভি বাই এম। তাহলে ভি2 ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 2 কিউ ভি বাই এম। তাহলে এটাকে সাধারণভাবে আমি ভি2 না লিখে একদম ব্লকে বলে দিচ্ছি, স্কোয়ার রুট অফ 2 কিউ ভি বাই এম। বারবার একটা জিনিস খেয়াল করতে হবে, এই বেগটা হচ্ছে কোন বেগ, সেটা হচ্ছে যে কণাটা বা যে আহিত বস্তুটা রয়েছে তার বেগ। আর এইটা কিন্তু ভিটা বড় ভি, যার মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বিভবটা কত। তাহলে ফর্মুলা ক্লিয়ার। এবারে যেটাতে আসতে হবে সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। এইটা সাধারণভাবে বা মনে রাখার জন্য যেটুকু জানার দরকার সেটা হচ্ছে ইভি দিয়ে ডিনোট করা হয়। এটা কার একক, শক্তির একক, কিন্তু এক্সপ্রেস করা হচ্ছে কিসে, ইলেকট্রন ভোল্টে। যেরকম সাপোজ বললাম যে 2 ইলেকট্রন ভোল্ট শক্তি, কিছুই না, তার মানে বলতে চাইছে যে একটা ইলেকট্রনকে 2 ভোল্টের বিভব পার্থক্যের মধ্যে দিয়ে পাঠালে যে গতিশক্তি উৎপন্ন হবে সেটাই হচ্ছে 2 ইভি বলে আমরা এক্সপ্রেস করছি। ইলেকট্রন 1 ইলেকট্রন ইন্টু 2 ভোল্ট, 2 ভোল্ট বিভব। তাহলে এটা সহজ ভাষা মনে রাখার জন্য কি করব, যে এইটা ইজ ইকুয়াল টু কত লিখবো, তাহলে 2 লিখলাম, ইলেকট্রনিক চার্জটা খালি এর সঙ্গে গুণ হয়ে যাবে, তারপরে পাশে কি লিখে দিতে পারবো, জুল। তার কারণ কি, শক্তির একক আমরা কি জানি, জুল। তাহলে জুলে কনভার্ট করতে গেলে কোনো কঠিন ব্যাপার নেই, শুধু ইলেকট্রনের চার্জটা, আধানটা এর সঙ্গে গুণ করতে হবে। তাহলে দাঁড়াচ্ছে কত, 3.2 × 10⁻⁻⁹ জুল এই শক্তি।